2005-6 সাল আমেরিকার প্রতিটি কোণে যেন এক নতুন স্বপ্ন ছড়িয়ে পড়েছিল। নিজের বাড়ি। ব্যাংকগুলোও যেন দুহাত ভরে ঋণ দিচ্ছিল, এমনকি তাদেরও যাদের সেই ঋণ শোধ করার সামর্থ্য ছিল না। সাবপ্রাইম মর্টগেজ নামে পরিচিত এই ঋণগুলো ছিল যেন এক বিষাক্ত মিষ্টি। বাড়ির দাম বাড়ছিল আর সবাই ভাবছিল এই স্বপ্নযাত্রা কখনোই থামবে না। এই ঝুঁকিপূর্ণ ঋণগুলোকে ব্যাংকগুলো একত্রিত করে এক ধরনের প্যাকেজ তৈরি করতে শুরু করে, যার নাম দেয়া হয়েছিল সিডিও, কোলাটারালাইজড ডেট অব্লিগেশনস। এগুলোকে বাজারের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলে প্রচার করা হয়, কিন্তু ভেতরে ভেতরে এই প্যাকেজগুলোর প্রায় সবই ছিল পচনশীল। 2007 সাল নাগাদ স্বপ্নের জাল ছিঁড়তে শুরু করলো, বাড়ির দাম কমে যেতে শুরু করলো। যাদের ঋণ শোধ করার ক্ষমতা ছিল না তারা একে একে খেলাপি হতে শুরু করলো, আর যখন একটি সুতা ছিল তখন পুরো জালটাই ভেঙে পড়তে শুরু করলো। যে সিডিওগুলোকে একসময় নিরাপদ মনে করা হতো সেগুলোর দাম শূন্যে নেমে এলো। বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো একে অপরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললো। তারা একে অপরকে ঋণ দেওয়া বন্ধ করে দিল। পুরো আর্থিক ব্যবস্থা যেন এক গভীর ঘুমে চলে গিয়েছিল। 2008 সালের 15 সেপ্টেম্বর এটি ছিল সেই দিন যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বিনিয়োগ ব্যাংক লেমন ব্রাদার্স নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় দেউলিয়া ঘোষণা, কারণ লেমন ব্রাদার্স আমেরিকার সবচেয়ে পুরনো এবং সম্মানিত বিনিয়োগ ব্যাংকগুলোর একটি। এই ঘটনার পর বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে এই সংকট শুধুমাত্র কিছু সাবপ্রাইম ঋণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো আর্থিক ব্যবস্থাকে গ্রাস করেছে। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করে, ব্যাংকগুলো একে অপরকে ঋণ দেওয়া বন্ধ করে দেয় এবং শেয়ার বাজার ধসে পড়ে। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান যেমন আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপ এবং ফেনি মে ও ফ্রেডি ম্যাক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে আসে। আমেরিকার সংকট দ্রুতই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ইউরোপীয় ব্যাংকগুলো যারা এই সিডিওতে প্রচুর বিনিয়োগ করেছিল তারাও সংকটে পড়ে। গ্রিস, স্পেন, ইতালি এবং পর্তুগালের মতো দেশগুলোতে আর্থিক সংকট মারাত্মক আকার ধারণ করে। বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যের গতি কমে যায়, শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হতে থাকে, রপ্তানি কমে যায় এবং বহু মানুষ চাকরি হারায়, বেকারত্ব ব্যাপক হারে বেড়ে যায়। সরকার তখন বুঝতে পারলো কিছু না করতে পারলে পুরো বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন জন্ম নিল এক বিতর্কিত সিদ্ধান্ত, বেল আউট প্যাকেজ। সরকার করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেই সব ব্যাংকগুলোকে রক্ষা করলো যারা এই সংকটের জন্য দায়ী ছিল। এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটি না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংক যেমন ফেডারেল রিজার্ভ অর্থনীতিকে বাঁচানোর জন্য সুদের হার শূন্যে নামিয়ে আনলো এবং বাজারে অর্থ সরবরাহ বাড়ালো। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ায় 2008 সালের মন্দার প্রত্যক্ষ প্রভাব তুলনামূলকভাবে কম ছিল, তবে পরোক্ষভাবে কিছু প্রভাব দেখা যায়। পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানি খাতে চাহিদা কিছুটা কমে যায়। অনেক বাংলাদেশি অভিবাসী শ্রমিক তাদের চাকরি হারায় বা কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবৃদ্ধির হার কিছুটা কমে যায়। 2008 সালের অর্থনৈতিক মন্দা ছিল একটি সতর্কতা। এটি আমাদের শিখিয়েছে যে আর্থিক বাজারের জটিলতা এবং লোভের কারণে কত বড় বিপর্যয় ঘটতে পারে। এই সংকট থেকে আমরা শিখেছি যে একটি সুস্থ স্থিতিশীল অর্থনীতির জন্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর নিয়ন্ত্রণও অপরিহার্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন এবং পোস্টের সাথেই থাকুন।